আমরা সত্যি খুবই লাকি। আর আজকে শুধুমাত্র আমার একটাই কথা এখন এই দৃশ্য দেখে মনে পড়ছে, সেটা বাংলা সাহিত্য উপন্যাসের বিখ্যাত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের সেই বিখ্যাত লাইন, যেটা হচ্ছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না। সত্যি তাই এইখানে এসে আজকে আমার মনে হচ্ছে জীবন যেন একদম সার্থক হয়ে গেছে এই দৃশ্যটা দেখার পর। সিমলা মানালি সবাই আসে, কিন্তু এত সুন্দর দৃশ্য খুব কম লোকে দেখতে পায়। এটা রয়েছে আমাদের হোটেল, আর এপাশে রয়েছে আপেল বাগান, যেটা বরফে পুরো সাদা হয়ে আছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমাদের কুলুতে লাস্ট ডে। তো কালকে রাতে তো এসেছিলাম কুলুতে, আজকে এখন যাচ্ছি আমরা মানালি। তো এখনো ব্রেকফাস্ট হয়নি, একদম রেডি হয়ে গেছি। তো ওখানে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, তাকাও এদিকে। তারপর এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমাদের লাগেজও একদম কমপ্লিট। রুম ছেড়ে দেবো, তো ব্রেকফাস্ট করে এসে তারপর রুমটা ছাড়বো। তো চলো তোমরা এখন থেকে আমার ব্লগটা দেখতে থাকো, আর সঙ্গে থেকো, পুরো শেষ অবধি ভিডিওটা দেখো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করি। তো দেখো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করতে এসেই আমার আজকে ব্রেকফাস্টের মেনু কিছুই ভালো লাগছে না, তো সবই একই রকমই লাগছে। তো ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ফ্রুট রয়েছে, তো আপেল রয়েছে, পেঁপে রয়েছে, কলা রয়েছে। আর আমি না নরম কলা একদম খেতে পারি না, তো শক্ত দেখে একটা কলা, সিঙ্গাপুরি কলা দেখে তোমাদের দাদাভাইকে বলছি এই শক্ত কলারটা আমার জন্য নাও। আর এখানে রয়েছে আলুর একটা সবজি, আর এখানে রয়েছে আলু পরাঠা, এছাড়াও রয়েছে ভেজ স্যান্ডউইচ, চিড়ের পোলাও, আর তার সাথে রয়েছে বয়েলড এগ, ডিমের অমলেটও রয়েছে, জুস রয়েছে, চা কফি রয়েছে, দুধ কর্নফ্লেক্সও রয়েছে, এছাড়াও রয়েছে ব্রেড, জ্যাম, বাটার। তো চলো আগে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। কিন্তু ডিমকে সবাই দোষ দিচ্ছে, ডিমের কিন্তু কোনো দোষ নেই। কাল যেহেতু সিমলা থেকে কুলু আসার পথে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, তো সেই কারণে আজকে ব্রেকফাস্ট করতে আমার খুবই ভয় করছে। হালকা কিছু একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। হোটেলের ডাইনিং থেকে দেখো বাইরের ভিউটা ঠিক এই রকম। ভিউটা সামনে বেরোলে হোটেল থেকে আরো সুন্দর, তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে একটু কফি। আমি আজকে কিছুই খাইনি সেরকম। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের ভিউটা ভালো করে একবার দেখিয়ে দিই। তো দেখো হোটেলের ডাইনিং থেকে চলে এসেছি হোটেলের বাইরে ভিউটা দেখার জন্য। আর কালকে রাতে যেহেতু অনেকটা রাত করেই এসেছিলাম কুলুতে, বৃষ্টি হচ্ছিল, তো রাতে সেই কারণে না ভালো করে বুঝতে পারিনি হোটেলের সামনের ভিউটা যে কতটা সুন্দর। কাল রাতে যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে, আর ভোরের দিকে হয়তো স্নোফলও হয়েছে। তো দেখো দূরের ওই পাহাড়গুলোর মাথা কিন্তু বরফে সাদা হয়ে আছে, এদিকে নীল আকাশ, সাদা মেঘ, তার সাথে পাহাড়ের মাথায় কিন্তু রয়েছে জমা বরফ। এটা দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু সামনে থেকে দেখে মানে মুগ্ধ হয়ে গেছি এই দৃশ্যটা। কালকে রাতে তো অনেক রাতেই এসেছিলাম, আর বৃষ্টিও পড়ছিল, তাই হোটেলটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি। চলো একবার হোটেলের সামনেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কুলুর হোটেল, দেখতে পাচ্ছ হোটেল রয়্যাল মেনশন। হোটেলের সামনে দেখো রয়েছে এরকম একটা রাস্তা, রাস্তাটা যদিও একটু ভেঙে গেছে, তার সামনেই কিন্তু রয়েছে একটা নদী, আর নদীর পরেই রয়েছে পাহাড়, যেই পাহাড়ের মাথায় কিন্তু রয়েছে বরফ। চলো আর বেশি বকবক না করে এবার আমরা উঠে পড়ি গাড়িতে, কারণ আজকে কুলুর সাইট সিন করতে করতে তারপর কিন্তু রাতে গিয়ে পৌঁছবো মানালিতে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি কুলুর মণিকরণ গুরুদ্বারে। এটা কিন্তু একটা ধর্মীয় স্থান, এখানে না আসলে হয়তো এই অপরূপ সৌন্দর্য মিস করে যেতাম। তাই তোমরাও যদি কখনো সিমলা মানালি ট্যুর করো, তাহলে মণিকরণ গুরুদ্বারে অবশ্যই একবার ঘুরে যেও। এখানে না আসলে বোঝাই যাবে না যে প্রকৃতির সৌন্দর্য ঠিক কতটা সুন্দর। এখানে যেমন এক পাশে রয়েছে গুরুদ্বার, আরেক দিকে রয়েছে গরম জলের কুণ্ড, তার সাথে বয়ে চলেছে মা পার্বতী নদী। আর এই নদীতেই কিন্তু এক পাশে বয়ে চলেছে গরম জল, আরেক পাশে বয়ে চলেছে ঠান্ডা জল, আর রয়েছে শিব পার্বতীর মন্দির, আর তার সাথে রয়েছে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য। মণিকরণ জায়গাটা কিন্তু
হিন্দুদের পাশাপাশি পাঞ্জাবি এবং শিখ ধর্মের কাছেও একটা ধর্মীয় স্থান হিসাবে পরিচিত রয়েছে। আর এই গুরুদ্বারের ভেতরে কিন্তু রয়েছে লঙ্গরখানা, যেখানে তোমরা অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারো। তার জন্য আলাদা কোনোভাবে টিকিট কাটতে বা কোনো রকম পয়সা দিতে হয় না। তো এখানে যেই আসে এই লঙ্গরখানার প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারে। আর সমস্ত প্রসাদটাই কিন্তু ওই গরম জল দিয়ে তৈরি করা হয়। ব্রিজটা পার করেই গুরুদ্বারের ভেতর দিয়েই কিন্তু রাস্তা রয়েছে মা পার্বতী এবং শিবের মন্দিরে যাওয়ার জন্য। এই শিব এবং মা পার্বতীর মন্দিরে কিন্তু আরো একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই কাহিনী থেকে জানা যায় এখানে কিন্তু শিব এবং মা পার্বতী প্রায় 11,000 বছর বসবাস করেছিলেন। এখন আমরা যাব গুরুদ্বারের ভেতরে। আজকে আমরা গুরুদ্বারের ভেতরের লঙ্গরখানা থেকেই প্রসাদ গ্রহণ করব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে ভেতরে ঢুকলেই ছেলে মেয়ে উভয়কেই কিন্তু মাথায় কাপড় দিতে হবে। তোমাদের দাদা ভাইয়ের কাছে রুমাল ছিল, তো সেই কারণে তোমাদের দাদা ভাই মাথায় রুমাল দিয়ে নিয়েছে। তো এখানে কাপড় পাওয়া যায়, সেখান থেকেই কাপড় নিয়ে আমি আমার মাথায় দিয়েছি। এবং প্রথমেই আগে জুতোটা খুলে নেব। এখানে জুতো রাখার জন্য আলাদা ঘর রয়েছে, তো সেখানে জুতোটা রেখে তারপর খালি পায়ে ভেতরে ঢুকবো। মণিকরণে কোনোভাবেই ভিডিও বা ফটো তোলা একদমই ভেতরে অ্যালাউ নয়। তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি ভেতরে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা খুব ভালো মতন মণিকরণের দর্শন করেছি এবং গুরুদ্বারে খুব ভালো মতন লঙ্গরখানা থেকে প্রসাদ গ্রহণ করেছি। তারপর আমরা মণিকরণ থেকে বেরিয়ে উঠে পড়েছি এখন গাড়িতে, কারণ এখন আমরা যাচ্ছি আমাদের কুলুর আজকে নেক্সট ডেস্টিনেশনে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ অবধি ভিডিওটা। দেখো আমরা এখন চলে এসেছি কুলুর রিভার র্যাফটিং পয়েন্টে। তো দাঁড়াও আগে নিচে নামি, তারপর তোমাদের সাথে কথা বলছি। রিভারের সামনে আসতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ রাস্তা থেকে এটা অনেকটা নিচু আর অনেকটা ঢাল মতন রয়েছে, স্লিপও রয়েছে। তো দেখো একদম চলে এসেছি রিভারের সামনে। আর এখানে দেখো অনেকেই রিভার র্যাফটিং করছে, কিন্তু আমি তো প্রচণ্ড ভীতু। আমার রিভার র্যাফটিং করার মানে শক্তি বা সাহস কোনোটাই নেই। আর এই জলটায় হাত দিয়ে দেখেছি প্রচণ্ড ঠান্ডা। তো সেই কারণে আমি এই রিভার র্যাফটিং করতে যাইনি। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি যাইনি তাই তোমাদের দাদা ভাইও যায়নি। তাই এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। আর এখানের ভিউটা তো দেখতেই পাচ্ছ পেছনে, অসাধারণ। কিন্তু আমাদের সাথে আমাদের যে আরো বন্ধু বান্ধব রয়েছে গাড়িতে, তারা কিন্তু রিভার র্যাফটিং করছে। রিভার র্যাফটিং করার জন্য তাদের আলাদা ড্রেস ভাড়া নিতে হয়েছে এবং রিভার র্যাফটিং এর তো চার্জ আলাদাই। তো ওই দেখো ব্লু কালার ড্রেস পরা ওরা স্টার্ট করেছে রিভার র্যাফটিং। আর বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা, এখন হাওয়া দিচ্ছে এখানে, আর মানে ঝিরিঝিরি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। আর এই ঠান্ডার মধ্যে আমার কিছুতেই ইচ্ছে নেই যে ওই জলের মধ্যে গিয়ে ভিজে আরও ঠান্ডা লাগানোর জন্য। তো সেই কারণে আমরা যাইনি। আমরা এখানে বেশ কিছু ফটোশ্যুটই করছিলাম, আর ওরা রিভার র্যাফটিং করছিল। তো ওরা ফিরে আসলে তারপর একসাথে আমরা গাড়িতে আবার আমাদের যাত্রা স্টার্ট করব। আর বৃষ্টি এতটাই জোরে স্টার্ট হয়ে গেছে, তাই রিভার র্যাফটিং এর ওখান থেকে উঠে চলে এসেছি পার্কিং এ গাড়ির ভেতরে। আর এখন দেখো বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে স্নোফল স্টার্ট হয়েছে। তোমাদের দাদাভাই তাই জন্য নাচানাচি করছে একটু। তো যাই হোক, ওরা অবশেষে ফিরে এসেছে আর প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে। ভেতরে জামা কাপড় তো ভিজেইছে, আর রিভার র্যাফটিং এর যে ড্রেসটা ছিল সেটাও ভিজে গেছে। তারপর যথারীতি যাই হোক ওরা আবার লাগেজ খুলে চেঞ্জিং রুমে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করে অবশেষে ফিরে এসেছে। তো দেখো এখন আমরা উঠে পড়েছি গাড়িতে, আর এখন আমরা যাত্রা করছি আমাদের মানালির জন্য। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তার সাথে হালকা স্নোফল তো হচ্ছে।
আসছে, তোমরা আগেই দেখেছো। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা ঠিক বুঝতে পারছো, কিন্তু দেখো আমরা স্নোফল দেখে তো পাগল হয়ে গেছি। তো ওয়েদার বুঝতেই পারছো কতটা চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ হয়ে গেছে। ওপরে নাকি আরও বেশি স্নোফল হচ্ছে। তো স্নোফল দেখে আমি গাড়ির কাঁচ নামিয়ে হাত বাইরে বার করে দিয়েছি। তো সবাই একটু বকাই দিচ্ছিল যে পাশ দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছিল তো সেই কারণে। তো যাই হোক, যথারীতি হাত তো ঢুকিয়ে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো এবার কতটা পরিমাণে স্নোফল স্টার্ট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো মুহূর্তের মধ্যে সমস্ত কিছু সাদা হয়ে গেছে চারিদিক। আর মানালিতে আরও বেশি স্নোফল হচ্ছে, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন। তো আরও বেশি যদি স্নোফল স্টার্ট হয়ে যায় তাহলে আমাদের মানালি যেতে রাস্তায় প্রবলেম হতে পারে, সেটাও দাদা বলছিলেন। যাই হোক, অবশেষে আমরা মানালিতে এসে পৌঁছেছি। আর মানালিতে এসে দেখছি মানে গাড়ি বাড়িগুলো এমনকি গাছের পাতাগুলো পুরো সাদা হয়ে গেছে। মানে এতটা পরিমাণে স্নোফল হচ্ছে মানালিতে, গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে স্নোফলের কারণে। দেখো অবশেষে আমরা কিন্তু মানালির আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আর গাড়িতে আর বসে থাকতে পারিনি, এবার নেমে পড়েছি বাইরে। আর নেমে তো নাচানাচি স্টার্ট হয়ে গেছে। এদিকে আমি, এদিকে তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছি স্নোফল দেখে। তো বেশিক্ষণ তো স্নোফলে আর কি থাকা যাবে না, তবুও একটু মানে নাচানাচি করে নিয়েছি, কিছু ফটো কিছু ভিডিও রিল করে নেওয়ার পর এখন আমরা ছাতাটা নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ হোটেলটা বেশ অনেকটা উঁচুতে। আর হোটেলে যাওয়ার রাস্তাটা দেখো কতটা খারাপ, আর চারিদিকটা দেখো পুরো সাদা হয়ে আছে। আর দুপাশে দেখো শুধু আপেল গাছ, আপেল গাছে তো একটাও পাতা নেই, শুধু ডালগুলোতে বরফ রয়েছে। তো পুরো সাদা হয়ে গেছে আপেল বাগানটা। আর মানালির কিন্তু এইটা হচ্ছে আমাদের হোটেলটা তো তোমাদের দেখিয়েই দিলাম। তো চলো আগে হোটেলের ভেতরে যাই, তারপর তোমাদের বাকি সমস্ত কিছু এক এক করে দেখাচ্ছি। আর হোটেলটা যেহেতু অনেকটা উঁচুতে, খাড়া রাস্তা রয়েছে উঠে আসার জন্য, তো উঠে আসতে অনেকটা কষ্টই হয়ে যাচ্ছিল। হোটেলের সামনে দেখো একটা ছোট্ট মতন গার্ডেন রয়েছে, যেখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, যেগুলো কিন্তু বরফে পুরো সাদা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আর আমরা ভীষণ লাকি, এখানকার লোকেরা সবাই বলছে যে আজকে থেকেই আর কি স্নোফল পড়া আর কি স্টার্ট হলো। তো এটা ছিল হোটেলের রিসেপশন। তো হোটেলের ভেতরে ঢুকে পড়েছি, আর হোটেলের জানলা দিয়ে তো শুধু ভিউই দেখে যাচ্ছি আর স্নোফল দেখে যাচ্ছি। সিমলাতে সবাই আসে, কিন্তু সিমলা মানালিতে এসে এরকম স্নোফল পাওয়াটা সত্যিই কিন্তু একটা ভাগ্যের ব্যাপার হয়ে যায়। তো রিসেপশনে চলে এসেছে আমাদের সমস্ত লাগেজ। এখন আমরা পেয়ে গেছি আমাদের রুমের চাবি। এখন আমরা আগে চলে যাব, আর আমাদের লাগেজ পরে দিয়ে আসবে বললো। তো চলো আগে আমরা রুমে যাই, রুমটা তোমাদের আগে দেখাই। এই রুমে কিন্তু মেন অ্যাট্রাকশন রয়েছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আগে ওপরে যাই। আমাদের রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে। আর মানালির এই হোটেলটাতে কোনো লিফট নেই, তো সেই কারণে পায়ে হেঁটেই আর কি যেতে হবে সেকেন্ড ফ্লোরে। তো চলো যাওয়া যাক। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ফ্লোরে। আর এটা রয়েছে কমন বারান্দা, আর বারান্দার জানলা দিয়ে বাইরের ভিউটা শুধু দেখো অসাধারণ লাগছে। আর এগুলো কিন্তু আপেল গাছ, যেগুলোতে এখন আপেলও নেই আর একটাও পাতা নেই, শুধু দেখতে পাচ্ছ বরফে সাদা হয়ে আছে। তো কমন বারান্দার জানলা দিয়ে ভিউটা শুধু দেখো পুরো সাদা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সাদা। তো চলো আগে রুমে যাই, তারপর তোমাদের রুম টুরটা দিচ্ছি। এই হলো আমাদের রুম। রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ, আর এপাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাই আগে আসলাম, ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে স্নান করার জন্য শাওয়ার এরিয়া রয়েছে, জন্য জায়গা রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে। ওয়াশরুমে যা যা থাকে তো সেগুলোই রয়েছে। আর এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, কাপ রয়েছে, এখানে চা, চিনি, কফি, দুধ সবকিছুই রয়েছে, সবই রয়েছে। আর এটা রয়েছে টিভি ইউনিট। আর রুমের সিলিংটা পুরো কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর ও সাইডে রয়েছে দুটো সোফা, আর রয়েছে একটা সেন্টার টেবিল। আর এই রয়েছে আমাদের বড় একটা বেড, বেডের সাথে রয়েছে বেড সাইড টেবিল। আর ওয়াশরুম আর রুমের সাথে একটা বড় কাচের মানে দেওয়াল। সমস্ত সিমলা, কুলু, মানালি সব হোটেলেই রয়েছে। এবার তোমাদের দেখাই মানালির এই হোটেলের মেন অ্যাট্রাকশন হচ্ছে ব্যালকনি। এই দৃশ্যটা দেখার পর আমার মনে শুধু একটাই কথা আসছে, সেটা বাংলা সাহিত্য উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমারের মুখে যে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। সত্যি তাই, যেন এই দৃশ্যটা দেখার পর মনে হচ্ছে এখানে এসে জীবন সার্থক হয়ে গেছে। মানে বলে বোঝাতে পারবো না এই দৃশ্যটা দেখার পর ঠিক আমাদের কতটা আনন্দ হচ্ছিল। আর এখানে তোমাদের দাদাভাই তুলছে কিছু ছবি, তো তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা, তোমরা তো দেখতেই পেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি মানালিতে। আর মানালিতে তো তোমরা দেখলে কি হারে স্নোফল হচ্ছে। আর রুমেও ঢুকে গেছি, রুম টুরও তোমাদের দিয়ে দিয়েছি। তো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি,
ফ্রেশ হয়ে এখানে তোমাদের দাদাভাই করেছে কফি, তো এখন আমি সেই কফি খাচ্ছি। আর এখানে চলছে আমাদের সেই রুম হিটার। তো তোমাদের দাদাভাইও স্নান করে ফ্রেশ হয়ে গেছে, তো এখন আমরা কফি খাচ্ছি, কফি আর একটু কেক খাচ্ছি, টিফিন করছি। দুপুরবেলা আমি সেভাবে কিছুই খেতে পারিনি, তো শরীরটা খারাপ লাগছিল সেই কারণে। তো তারপর যাব 9টা নাগাদ ডিনার করতে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, ডিনার করতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত ওই 9টা মতন, আর মানালির হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি আমরা। তো চলো সবার ফার্স্টে দেখিয়ে দিই আজকের ডিনারের মেনুতে আমাদের কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্যালাড রয়েছে, বোঁদে রায়তা রয়েছে, তার সাথে এই সাইডে রয়েছে স্যুপ, আর রয়েছে সেকা পাঁপড়, আর এখানে রয়েছে জিরা রাইস, তার সাথে রয়েছে রাজমা ডাল রয়েছে মটর সবজি, তার সাথে রয়েছে বাটার পনির, আর এখানে বাটার নান, এমনি নানও ছিল যেটা ওরা বললে সঙ্গে সঙ্গে আর কি করে সার্ভ করছে। ডেজার্টে রয়েছে শাহি টুকরা, আর রয়েছে পাহাড়ি চিকেন। তো এই রয়েছে আজকের আমাদের ডিনারের মেনু। তো চলো ঝটপট আগে ডিনারটা নিয়ে নিই, তার ডিনার করে তোমাদের সঙ্গে একবারে কথা বলছি। আমাদের ডিনারের জন্য ডেকেছিল, তো আমরা তো 8:30 নাগাদ ডিনার কখনোই বাড়িতে করি না, তো আজকেও এখানে এসে আর যাইনি ডিনার করতে 8:30টার সময়। তো আমরা গেছি ওই 9টা 9:30 নাগাদ আর কি ডিনার করতে গিয়েছিলাম। তো ডিনারে যা যা ছিল সেগুলো তো তোমরা দেখেইছো, যে ডিনারে কী ছিল আজকে মানালিতে ফার্স্ট ডেতে। তো ডিনার করে আমরা চলে এসেছি, তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম ঘরে। তারপর সবাই যে যার মতন রুমে চলে গেছে, আমরাও রুমে চলে এসেছি। তো দুজনে গল্প করছিলাম, আর গল্প করতে করতে টিভি দেখতে দেখতে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো যে আমি ব্লগটা শেষই করিনি, স্টার্ট করেছিলাম কিন্তু শেষ করিনি। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 11টা, মানে বেশ অনেকটাই রাত পাহাড়ে। কলকাতাতে এই সময় মানে সন্ধে এরকম একটা ব্যাপার, তো কলকাতার 11:30 বা 11টা হলে তো কোনো ব্যাপারই না, কিন্তু পাহাড়ে 11টা মানে গভীর রাত। তো যাই হোক, রাত হয়ে গেছে, এবার আমারও ঘুম পাচ্ছে, সারাদিন প্রচণ্ড টায়ার্ড, অনেক ঘোরাঘুরি হয়েছে। তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।